অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতোই অন্বেষাতে আমরা খবর শুনব, আর শুনব বিজ্ঞানের কোনো একটা দিক সম্পর্কে বিস্তারে সাক্ষাৎকারের মাধ্যমে। তাহলে শুরুতেই আমরা শুনে নিই বিজ্ঞানের টুকরো খবর। নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ডি ওয়াটসন সম্প্রতি মারা গেলেন। তার বয়সও ছিল ৯৭ বছর। তিনি জিন নিয়ে বহু দশক একানাগাড়ে গবেষণা করে গেছেন। ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে গবেষণা করে তিনি মানব ডিএনএর গঠন প্রকাশ করেন। জীববিজ্ঞানে এই খোঁজ যুগান্তকারী। ডিএনএর দ্বিতত্ত্ব গঠন পরবর্তীতে বদলে দেয় জিনবিদ্যার পুরনো সব ধারণা। ১৯৬২ সালে ওয়াটসন, ক্রিক ও মরিস উইলকিন্স ডিএনএ গঠন আবিষ্কারের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পান। তারপরে জাতি ও বুদ্ধিমত্তা সম্পর্কে নানান বিতর্কিত মন্তব্যের জন্য জেমস ওয়াটসনের সুনাম পরে যদিও অনেকটাই কমে যায়। এমনকি নিজের প্রিয় কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পদও হারাতে হয় তাঁকে একটা সময়। শেষ বয়সে তিনি বৈজ্ঞানিক সমাজ থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নেন। বিজ্ঞানের খবর শুনলেন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আজকে আমাদের অতিথি অধ্যাপক সুপ্রতীক পাল। অধ্যাপক পাল এই মুহূর্তে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে অধ্যাপনারত, এবং তার যে গবেষণা সেটার অনেকগুলো দিক থাকলেও সাধারণভাবে আমরা বলতে পারি যেটা জ্যোতির্পদার্থবিজ্ঞানের গবেষণা। আজকে সেগুলো সম্পর্কে একটু জনপ্রিয় ঢঙ্গে জানার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা খুব খুশি তিনি এসেছেন। আপনাকে স্বাগত জানাই। এবং আমরা এটুকু তো দেখেছি যে আপনি শুধু গবেষণা করাই নয়, জনপ্রিয় বিজ্ঞানের লেখালেখিতেও মন দিয়েছেন। ছেলে মেয়েদের জন্য বলার জন্য আপনি সময় বের করে নেন। তো তার ফলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে হয়তো আমাদের অনেক বেশি প্রশ্ন করতে হয় বা আরও কিছুটা অধ্যাবসায় লাগে আমাদের। তো সেদিক থেকে আমরা আজকে মুক্ত। আমরা এভাবে জিজ্ঞাসা করতে চাইব যে এই যে অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতির্পদার্থ বিজ্ঞানের গবেষণা, নানা রকম দিক আছে। এখন কেউ কাজ করছেন শুধুমাত্র ধরা যাক বহু দূরের গ্রহ বের করার জন্য, এক্সোপ্ল্যানেটস বের করার জন্য। আবার কেউ আরও একটু ফান্ডামেন্টাল জায়গায়, মৌলিক জায়গায় ঢুকে যে এই মহাবিশ্বের প্রসারণটা ঠিক কতটা হয়েছে, কতটা হচ্ছে, কে আটকে দিচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে কিনা, এইসব। তো আমরা আপনার লেখালেখি পড়ে এবং আপনার সম্পর্কে পড়ে যা বুঝতে পারি যে আপনার অন্যতম একটা বিষয় হলো নিউট্রিনো, আপনার অন্যতম একটা বিষয় হলো ডার্ক ম্যাটার। এগুলো যাকে বলে টুকরো টুকরো তুলে নেওয়া, কিন্তু এভাবে তো জানা যায় না গবেষককে। আপনি যদি একটু বলেন যে শুরু করলেন কিভাবে? আমার গবেষণা শুরু আমার পদার্থবিদ্যা নিয়ে পড়ার ইচ্ছে ছোটবেলা থেকে। তারপর পরবর্তীকালে আমি যখন অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজি, যেটা জ্যোতির্বিজ্ঞান বা মহাবিশ্ব চর্চা বলে, এই গবেষণা আমার এই নিয়ে পড়াশোনা হয় মাস্টার্সে। এবং তারপর আমার যখন আমি পিএইচডি করতে জয়েন করি আইআইটি খড়গপুরে, তখন আমি এই নিয়ে কাজ কারবার শুরু করি। তো এর মূল যে ব্যাপারটা, মহাবিশ্ব, আমরা তো জানি আমাদের মহাবিশ্ব 13.8 বিলিয়ন ইয়ার্স, এত বছর ধরে মহাবিশ্ব ইভলভ করছে। মহাবিশ্ব বিভিন্ন রকমভাবে ওর আকারে বাড়ছে, আয়তনে বাড়ছে, এবং ওর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটছে। তো এই যে পুরো ঘটনাটা মহাবিশ্বের শুরুর সময় থেকে আজ অবধি এবং ভবিষ্যতে কি হতে পারে, এই পুরো ঘটনাটার বিভিন্ন যে স্তর আছে, বিভিন্ন স্তর থেকে আমরা ছোট্ট ছোট্ট করে আমাদের যে টেলিস্কোপ আছে, এক এক রকম টেলিস্কোপ থেকে এক এক রকমের তথ্য পাই। তো এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে আমরা মহাবিশ্ব সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। আবার এই তথ্যগুলো আমাদের নতুন কিছু জিজ্ঞাসা তৈরি করে। এই পুরো জিনিসটা আমার পিএইচডি যখন আমি শুরু করি সেই সময় থেকে আজ অবধি আমি, আমার গ্রুপ, আমার ক্ষুদ্রতম সামর্থ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দিক থেকে। এবং এর বিভিন্ন দিক আছে, যেমন আছে ডার্ক ম্যাটার, যেমন আছে নিউট্রিনো, তেমনি আছে ডার্ক এনার্জি, এর বাইরে আছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অবজারভেশন। তো এরকম বিভিন্ন দিক আমরা একটার সঙ্গে আরেকটাকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, এবং এর মধ্যে যে মিসিং লিঙ্ক থাকে সেই মিসিং লিঙ্কগুলো খুঁজে বের করার চেষ্টা করি। এবং পরবর্তীকালে আগামী প্রজন্মের যে টেলিস্কোপগুলো আমাদের সামনে আসতে চলেছে, সেই টেলিস্কোপগুলোতে আমরা কি রকমের আরো উন্নত রকমের যে তথ্য পাওয়ার সম্ভাবনা দেখি, সেই সম্ভাবনাগুলো সম্বন্ধেও কিছুটা ধারণা করা যায়, সেই ধারণাগুলো আমরা করার চেষ্টা করি। তাহলে শ্রোতা বন্ধুরা, যে 1380 কোটি বছরের যে মহাবিশ্ব,
সেটার মধ্যে কি চলছে সেটা জানাই একজন জ্যোতির্পদার্থবিজ্ঞানীর লক্ষ্য। এটা তো অধ্যাপক পাল বলেই দিলেন। আমরা আরেকটু বুঝতে চাইব যে যেহেতু উনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞান থেকে শুরু করেছেন পথ চলা এবং পরবর্তীকালে নিজের প্রয়োজনে, গবেষণার প্রয়োজনে চলে গিয়েছেন গবেষণার অন্য যে দিক অর্থাৎ এক্সপেরিমেন্টাল যে জায়গাটা, সেখানে সেই ব্যাপারগুলো কিভাবে মিলল। আপনার লেকচারে আমি দেখেছি আপনি খুব সুন্দরভাবে দেখান বিভিন্ন যে টেলিস্কোপ আছে গ্রাউন্ড বেসড, হ্যাঁ, পৃথিবীর উপর রাখা টেলিস্কোপ, সেখানে কি কি হচ্ছে। তো আমাদের একটু বলুন না যে আপনার অভিজ্ঞতা কেমন, মানে আপনি কি শুধুই তথ্য সংগ্রহ করেছেন তাদের থেকে, না কখনো সেখানে গিয়ে কথা বলার, আলোচনার কাজ করার সুযোগ হয়েছে? আমি যখন আমাদের পিএইচডি জীবন যখন শুরু করি, আমার 2001 সালে পিএইচডি, তো তখন ওই সময়টা একটা খুব ইন্টারেস্টিং সময়। তার আগে আমাদের কিছু টেলিস্কোপ নিশ্চয়ই ছিল এবং সেই টেলিস্কোপ থেকে আমরা বেশ কিছু তথ্য আমরা পেয়েছি, খুব ইন্টারেস্টিং জিনিসপত্র বেশ কিছু পেয়েছি। কিন্তু তখন অবধি এই বিষয়টা ছিল মূলত তাত্ত্বিক। আমরা থিওরি ডেভেলপ করতাম এবং সেই থিওরি থেকে আমরা কিছু জিনিস বলার চেষ্টা করতাম যে এই ব্যাপার ঘটতে পারে। কিন্তু এই 2001 সাল থেকে বর্তমান সময় অবধি, এই সময় আমাদের প্রচুর উন্নত টেলিস্কোপ ভারতবর্ষ এবং বিদেশের মাটিতে আসে। তার মধ্যে বেশ কিছু আছে যেগুলো গ্রাউন্ড বেস, যার কথা আপনি অলরেডি বললেন। এর বাইরে আছে স্পেস বেস, যেগুলো মহাকাশে আমাদের কৃত্রিম উপগ্রহ হিসেবে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তথ্য দিচ্ছে। এবং এই সময় থেকে এই যে গবেষণাটা, অ্যাস্ট্রোফিজিক্স এবং কসমোলজির যে গবেষণা, সেই গবেষণা অনেক বেশি তথ্য ভিত্তিক হয়ে পড়ে। যে তথ্য আমরা, এই ডেটাটা আমরা পাচ্ছি টেলিস্কোপ থেকে, এক্সপেরিমেন্টস হচ্ছে, সেই ডেটা আসছে, আমরা সেই তথ্য বিশ্লেষণ করছি এবং বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করছি যে মহাবিশ্ব বিভিন্ন সময় কিভাবে ইভলভ করেছে, কি কি হয়েছে, সেই ব্যাপারগুলো। এবং এরা এক একজন এক এক রকম তথ্য দেয় এবং সেই তথ্যগুলোর মধ্যে আমরা যেটা বলি কমপ্লিমেন্টারিটি বা সিনার্জি, আমরা বোঝার চেষ্টা করি যেহেতু মহাবিশ্ব এক এবং অদ্বিতীয়, কাজেই একটা টেলিস্কোপ থেকে যে তথ্য আসছে একটা বিশেষ সময়ের তথ্য এবং আরেকটা টেলিস্কোপ থেকে যে তথ্য আসছে, এই তথ্যগুলোর মধ্যে একটা সামঞ্জস্য থাকা দরকার। সেই সামঞ্জস্য বিধানের কাজটাও কিন্তু খুব সহজ নয়। সেই সামঞ্জস্য বিধানের কাজটা আমরা করার চেষ্টা করি। তার জন্য আমাদের যেমন এক্সপেরিমেন্টস তো আছেই, এক্সপেরিমেন্টাল ডেটা কালেকশন হয়, আপনি যেটা বললেন। এর মধ্যে আমাদের দেশে গ্রাউন্ড বেস টেলিস্কোপ বেশ কিছু আছে, জায়ান্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ আছে, খুব উন্নত টেলিস্কোপ। এর বাইরে আছে আমাদের হানলেতে একটা অপটিক্যাল টেলিস্কোপ আছে যেটা অত্যন্ত বিখ্যাত, এরিস আছে। এর বাইরে আমাদের ব্যাঙ্গালোর বা তার অ্যারাউন্ডে রয়েছে নতুন একটা জলের ওপর নতুন টেলিস্কোপ হয়েছে সারাস, যেটা কর্ণাটকের সরস্বতী নদীর ওপর হয়েছে। আচ্ছা, এটা একটু শুনি, যখন বলেই ফেললেন। সারাস টেলিস্কোপটা খুব ইন্টারেস্টিং। এটার কাজটা, এটা যদি ফিজিক্সটা বলতে হয়, ফিজিক্সটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে টিপিক্যালি যে নামটা আমরা বলি সেটা একটু টেকনিক্যাল। এটাতে আমরা অ্যাকচুয়ালি যেটা দেখার খোঁজার চেষ্টা করি তার নাম হচ্ছে রিআয়োনাইজেশন। মানে আমাদের মহাবিশ্ব যখন ইভলভ করেছিল তার অনেক আগে, শুরুর দিকে মহাবিশ্ব ছিল, তখন আমাদের তাপমাত্রা অনেক বেশি ছিল, পুরোটাই ছিল প্লাজমা দশা, তখন সবকিছু ছিল আয়নিত। এবার মহাবিশ্ব যখন ধীরে ধীরে আকারে বাড়ছে, তখন ধীরে ধীরে সবকিছু আমাদের যে আমরা ছোটবেলার পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবলে যেভাবে পড়ে থাকি, তখন ধীরে ধীরে অ্যাটমস ফর্ম করতে শুরু করলো। এইভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম সবকিছু ফর্ম করেছে। পরবর্তীকালে দেখা যায় আবার মূলত হাইড্রোজেনটাই ছিল তখন বেশি মাত্রায়, এই হাইড্রোজেন আবার আয়নিত হতে শুরু করলো। এবং এই আয়োনাইজেশনের যে প্রসেস, যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আমাদের যে বর্তমান মহাবিশ্ব আমরা যেভাবে দেখি, যে প্রচুর নক্ষত্র আছে, গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জ আছে, ক্লাস্টার্স অফ গ্যালাক্সি মানে গ্যালাক্সি পুঞ্জ আছে, সেইগুলো তৈরি হতে থাকলো এবং সেইগুলো ধীরে ধীরে আকারে বড় হতে থাকলো। তো এই যে পোর্শনটা, মাঝখানের যে পোর্শনটা, এটা সম্বন্ধে আমাদের কিছু বছর আগে অবধি তথ্য প্রায় ছিলই না। আমাদের তত্ত্ব ছিল যে তত্ত্ব দিয়ে আমরা এর আগের যে মহাবিশ্ব, সেই মহাবিশ্বের সঙ্গে বর্তমান মহাবিশ্বকে কানেক্ট করতে পারতাম, কিন্তু মাঝখানের পোর্শনটা সম্বন্ধে ছিল না। এই মাঝখানের পোর্শন জানতে গেলে যে তরঙ্গ আমাদের কাছে আসে, সেই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা মোটামুটি রেডিও ওয়েভ বলি, মানে আমাদের এই যে আমরা এখন যে কথা বলছি রেডিও ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির কাছাকাছি, যাদেরকে দেখা যায় না, সেই তরঙ্গ আমরা ডিস্ক অ্যান্টেনা, যেভাবে বাড়িতে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করি, সেরকম উন্নততর ডিস্ক অ্যান্টেনা তৈরির মধ্য দিয়ে আমরা ওই তরঙ্গের তথ্য সংগ্রহ করি, তারপর সেই তথ্য আমাদের কম্পিউটারে আসে এবং তারপর বিশ্লেষণ করি। তো সারাস হলো সেরকম একটি টেলিস্কোপ। এর আগে আমি জিএমআরটির নাম বললাম, তো এই সারাস হচ্ছে নামটা সারস, অ্যাকচুয়ালি এটার একটা বড় নাম আছে। এটা সরস্বতী নদীর ওপর সারসের মতো ভেসে বেড়ায় এবং ভেসেও কিন্তু মহাবিশ্বের ওই বিশেষ তথ্য সংগ্রহ করে। এই ভেসে বেড়ানোটা কি তাকে অন্য কোনো সুবিধা দেয়? না, এই ভেসে বেড়ানোটা তাকে যেটা সুবিধা দেয়, প্রথমত আমরা গ্রাউন্ড বেস যত জিনিসপত্র রাখবো, আমাদের মানতে হবে যে আমরা যে তথ্য সংগ্রহ করছি তার তথ্য
তথ্য কিন্তু আমাদের মোবাইল সিগন্যাল বা রেডিও সিগন্যালের কাছাকাছি। ফলে এইটা একটা আমাদের মানুষের ব্যবহারের জন্য যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতি থেকে একটা নয়েজ দিয়ে দেয়। তো আমরা সবসময় এই পলিউশনটাকে মিনিমাইজ করতে চাই, যে জন্য আমরা পাহাড়ের ওপর বা ইভেন অ্যান্টার্কটিকাতে একটা আছে সাউথ পোল টেলিস্কোপ, সেখানে বা এই জলের ওপর যেখানে আমাদের এটা মিনিমাইজড হয়, কিংবা আমরা মহাকাশে প্রেরণ করার চেষ্টা করি, যেখান থেকে আমরা এই নয়েজটাকে মিনিমাইজ করে আমরা তথ্য কালেক্ট করার চেষ্টা করি। এই জন্য একটা বিশেষ টার্গেট থাকে, যেখান থেকে আমরা অনেকটা বেশি পিওর সিগন্যাল, যে তথ্যের কথা বলি, সেই তথ্যটাকে আমরা পেতে পারি। যে প্রশ্নটা করেছিলাম সেখানে ফিরে আসি, যে এমনি তারা নিজের মতো কাজ করলেন, তথ্য সংগ্রহ করলেন, আপনাদের পাঠিয়ে দিলেন, বা আপনারা চাইলেন, হয়ে গেল। কখনো এরকম হয় যে আপনারা গিয়ে পৌঁছে, ধরা যাক এই এরিসের কথাই বললাম, নৈনিতালে গিয়ে এরিসে গিয়ে আপনি হয়তো বললেন যে এইভাবে একটু তথ্য সংগ্রহ করা যায়, আমার এই দিকটা দরকার, এরকম কি কখনো ঘটেছে? একদম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে, এই পুরোটা কিন্তু একটা টেলিস্কোপ এখনকার দিনে যখন পরিকল্পনা শুরু হয়, তখন থেকে কিন্তু এই এক্সচেঞ্জ অফ আইডিয়াসটা শুরু হয়। মানে সেই সময় যারা টেলিস্কোপ থেকে ডাইরেক্টলি যন্ত্রপাতি তৈরি করছেন, তারা মোস্টলি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। তারা বলেন যে আপনারা কি করতে চাইছেন এবং তার জন্য আমাদের কি কি রকমের ফেসিলিটিস তৈরি করতে হবে এটা বলুন। তো আমরা সেই সমেত পুরো কাজটা শুরু করি, এবং এটার জন্য আমরা কম্পিউটার প্রোগ্রামিং করি। আমরা বলি যে এই জিনিস এইভাবে আমরা দেখার চেষ্টা করতে চাইছি, এবং সেই মতো ভাবে টেলিস্কোপটা তৈরি করা হয়। এটা তৈরির সময় হয়, যেমন এই মুহূর্তে খুব বিখ্যাত একটা টেলিস্কোপ, যাতে আমিও ইনভলভড আছি, আমাদের ভারতবর্ষ ইনভলভড আছে। এটা একটা মাল্টি ন্যাশনাল প্রজেক্ট, যেটা এই পারপাসে লাগবে। তার নাম হচ্ছে স্কোয়ার কিলোমিটার অ্যারে। তো এই স্কোয়ার কিলোমিটার অ্যারে পরিকল্পনা শুরু হয়েছে বহু বছর আগে, এখন কাজ হচ্ছে 2028-29 নাগাদ আমাদের প্রথম তথ্য দেওয়া শুরু করবে। তো এইখানে আমরা যারা ধরুন একটু ডেটা অ্যানালিসিস বেশি করি, বা আমরা একটু অ্যাস্ট্রোফিজিক্সের দিকটা বেশি করি, এবং যারা ইঞ্জিনিয়ারিং, যারা টেলিস্কোপ ডেভেলপমেন্টের দিকটা করেন, আমাদের কন্টিনিউয়াস একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হয়। আমরা বলি যে এই জিনিসগুলো দেখতে চাইছি, ওনারা সেভাবে তৈরি করেন। এবার যে টেলিস্কোপগুলো অলরেডি রান করছে, যেমন আপনি এরিসে বললেন, এর বাইরেও আরও অন্যান্য অনেক টেলিস্কোপ আছে, তো আমরা সেখানে মাঝে মাঝে ভিজিট করি। যেটা থাকে ওখানে নাইট নেওয়া যায়। আমরা যেমনভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রজেক্ট লিখতে পারি, তেমনি ওখানেও নাইট লেখা যায়। সেই নাইটে গিয়ে আমরা ডেটা কালেক্ট করি, এবং করতে গিয়ে মনে হয় যদি আমাদের কাজের জন্য এই জিনিসগুলো দরকার হয়, আমরা ওখানে বলি, এবং তারা পরবর্তী ফেজে টেলিস্কোপগুলোকে সেই জায়গায় উন্নত করার চেষ্টা করেন, যাতে আমরা মহাবিশ্ব সম্বন্ধে যা পাওয়ার চেষ্টা করছি সেটা আরও ভালোভাবে পাওয়া যায়। তো ফলে এটা সবসময়ই প্রযুক্তিবিদ এবং বিজ্ঞানী এদের আলোচনার মধ্য দিয়ে শেষ অবধি আমরা শেষ সিদ্ধান্তে পৌঁছাই, এবং বিজ্ঞানের জয়যাত্রা সেভাবে এগিয়ে যায়। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে রয়েছেন অধ্যাপক সুপ্রতীক পাল, এবং আমরা যেভাবে বুঝতে পারি সেভাবেই বোঝার চেষ্টা করছি তার কাছ থেকে। কেননা এটা তো খুব সাধারণ ব্যাপার যে তিনি বা তার সহ গবেষকরা যেভাবে কাজ করছেন, আমরা ঠিক সেই পথে বুঝতে পারবো না মহাবিশ্বকে। আমরা জানার চেষ্টা করব ফলাফলটা কি আসছে, আমাদেরকে বোঝানোর মতো কি বলা যায়। আমি একটু সরে আসি আপনার জায়গা থেকে, মানে এই মুহূর্তে যা বলছেন সেই জায়গা থেকে সরে এসে আপনার লেখালেখিতে একটু মন দিই, আবার ফিরে আসবো এই জায়গাটাতে। অবশ্যই। আপনি মহাবিশ্ব নিয়ে লেখালেখি করেছেন, যখন করছেন আপনি কি বলার জন্য লেখেন, কি বোঝানোর জন্য লেখেন? আমার যেটা সবসময় মনে হয় যে আমরা বিজ্ঞানীরা গবেষণাগারের ভেতরে, বা এই যে একটা টেলিস্কোপ যেখানে আছে সেখানে গিয়ে আমরা তথ্য সংগ্রহ করছি, মহাবিশ্ব সম্বন্ধে যাচ্ছি, এটা তো খুব হাইলি টেকনিক্যাল জিনিস। আমরা জানছি, বা আমরা আমাদের যারা স্টুডেন্ট আছে, পোস্ট ডক্টরেট ফেলোজ আছে, তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু এই বিজ্ঞান সাধারণ মানুষের কাছে তাদের বোধগম্য করে পৌঁছানোর একটা দায় আমাদের আছে। আমরা কি কাজ করছি সেই কাজটা যেমন পৌঁছানো দরকার, সেরকম তাদেরও একটা জানার একটা প্রথমত কিউরিয়াসিটি থাকবে যে কি কাজ হচ্ছে। পরবর্তী প্রজন্ম তারা চাইবে কেন তারা এগিয়ে আসতে চাইবে, এই ফিল্ডে কাজ করতে চাইবে, যেমনভাবে আমরা এসেছি। তো এই জানার তাগিদের জন্য আমার মনে হয়েছে যে কাজ আমরা ল্যাবরেটরিতে করি সেটা তো অনেক টেকনিক্যাল, সেটা করা খুব জরুরি, কিন্তু সেইটা সহজবোধ্যভাবে, সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছানোর যদি চেষ্টা করা যায়, সেইটা যে আমার ক্ষুদ্রতম সামর্থ্যে। বিশেষ করে আমি লেখালেখি বেশিরভাগটা করি বাংলা মাধ্যমে, তার কারণ আমাদের যে কাজগুলো করতে হয় সেটা তো ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মের জন্য আমাদের সবসময় ইংরেজিতেই করতে হয়। তার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেটা ইংরেজিতেই লিখতে হয়, এবং তার মধ্যে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং থাকে, ডেটা থাকে, তথ্য থাকে, প্লটস থাকে, সবকিছু থাকে। কিন্তু এই সব কিছুর বাইরে গিয়ে এই সহজ তথ্যটা আমরা কি করে বিজ্ঞানের জয়যাত্রাতে এগিয়ে যাচ্ছি, আমরা এখনো বাঙালি,
বাঙালি বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় বোঝার চেষ্টা করে এবং তাদের মাতৃভাষায় তাদের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করি যতটা সহজভাবে, সাধারণ উদাহরণ দিয়ে এবং তাদের কাছে একটু আকর্ষণীয়ভাবে তুলে ধরা। এই কাজগুলো সহজভাবে কি করে পৌঁছলে তাদের মনে হয় যে বাহ, এত সুন্দর জিনিস, এত কঠিন জিনিস আমরা যদি বুঝতেও না পারি, অন্তত আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো যে এই জিনিস মহাকাশে হচ্ছে, এগুলো খুব ফ্যাসিনেটিং। আমরা যেমন একটা ভালো খাবার খেয়ে আনন্দ পাই, একটা ভালো মুভি দেখে আনন্দ পাই, বা একটা ক্রাইম থ্রিলার পড়ে আমরা যে আনন্দটা পাই, সেই আনন্দটা কিন্তু এখানেও ভরপুর মাত্রায় পাওয়া যায়। সেই আনন্দটা পাওয়া এবং দেওয়ার জন্য আমি খানিকটা যাওয়ার চেষ্টা করি। এবং বিশেষ করে পরবর্তী প্রজন্ম যারা স্কুলের ক্ষেত্রে উঁচু লেভেলে স্কুলে পড়ছে, ক্লাস 8 to 12, কলেজে যারা পড়ছে, তারা তো সামনে একটা চ্যালেঞ্জও পেতে চাইবে, একটা ইন্টারেস্টিং জিনিস পেতে চাইবে। সেই ইন্টারেস্টিং জিনিসটা যদি তারা কিছু মাত্রাতেও পায়, তাহলে তারা পরবর্তীকালে আমাদের পরবর্তী প্রজন্ম হয়ে এগিয়ে আসবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং সর্বোপরি বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যখন এত কথাই হচ্ছে, শ্রোতা বন্ধু হয়তো জানতে চাইবেন যে বইয়ের নামটা একটু বলুন, অন্তত একটা বা দুটো বই, যাতে আমি একটু সংগ্রহ করে নিতে পারি। আচ্ছা, অবশ্যই, অনেক ধন্যবাদ। আমি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি বেশ কিছু বছর ধরে করছি। তার মধ্যে একটা পত্রিকা আমি অবশ্যই নাম বলবো, এটার নাম হচ্ছে বিজ্ঞান পত্রিকা। এটা অনলাইন পত্রিকা, এর কিছু অফলাইন ভার্সনও বেরোয়। এটা মূলত সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানীরা, তারাই মূলত বাংলা ভাষায় লেখালেখির চর্চা করেন এবং যারা অবাঙালি তাদের ইন্টারভিউ নিয়ে বাংলা ভাষায় কনভার্ট করেন। তো আমার লেখালেখি শুরু মূলত বিজ্ঞান পত্রিকা থেকে, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রপত্রিকায় আমি লেখালেখি করি। পরবর্তীকালে আমি একটি বই লিখেছি যার নাম মহাকাশের বৈঠকখানায় এক। এই জন্যই যে আমি আশা রাখছি এবং পাঠকদের যে সাড়া আমি পেয়েছি তাতে মনে হয় যে আমি একটু উৎসাহিত বোধ করছি যে এর পরবর্তী যে সংকলন, সেই সংকলন আমি অলরেডি লেখালেখি করছি। আমি আশা করছি আরও 1 বছরের মধ্যে আসবে। তো বইটার নাম মহাকাশের বৈঠকখানায়। বইটা আমি পাঠকদের সকলকে বলবো পড়ুন, অত্যন্ত সহজ ভাষায়, বোধগম্যভাবে, গল্পের ছলে। বেশিরভাগ ক্ষেত্রে আমি সুকুমার রায়, রবীন্দ্রনাথ এরকম প্রসঙ্গ নিয়ে এসে গল্পের ছলে হয়তো পারস্পরিক আলোচনা হচ্ছে, আলোচনার মধ্য দিয়ে সহজ ভাষায় আমি বিজ্ঞানের এই জটিল তত্ত্বগুলো বোঝানোর চেষ্টা করেছি। আমার মনে হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। বৈঠকখানায় এক থেকে অনেক হবে, এইটাই আমরা আশা করি। আমরা আবার ফিরে আসি গবেষণার জায়গায়। এই যে কিছুক্ষণ আগেই আপনি নিউট্রিনো, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জির উল্লেখ করেছেন, তো আমরা একটু নিউট্রিনোর কথা বুঝতে চাই এই কারণে যে বহুকাল আগে থেকে কোলার স্বর্ণখনিতে বহুদিন ধরে নিউট্রিনো খোঁজার কাজ চলত। তো আমরা বুঝতে পারতাম না যে বাতাসেই যদি থেকে থাকে তাহলে মাটির এত গভীরে স্বর্ণখনিতে ঢুকে কাজ করার দরকার কি, নিউট্রিনোটা কি এমন বস্তু যা বাইরে এসে পাওয়া যাবে না। তো যাই হোক, বিজ্ঞানীরা নিশ্চয়ই বের করেছেন কেন পাওয়া যায় না। আমাদের একটু বুঝিয়ে দিন না যে কেন নিউট্রিনোটা গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্রে এবং খোঁজার জন্য এত গভীরে ডুব দেওয়া হয় কেন? বেশ, না এটা আমাকেও আমার ছাত্র জীবনে, বিশেষ করে ছোটবেলায় যখন ছিলাম বা ছাত্র জীবন, আমাকে ভীষণভাবে হন্ট করেছে এই প্রশ্নটা। তো যেটা বাস্তব সেটা হচ্ছে যে আমাদের কসমিক রেজ বলে, নিউট্রিনো এক রকমের কসমিক রে, এগুলো মহাবিশ্ব থেকে প্রতি মুহূর্তে সারা মহাবিশ্বে ছড়িয়ে পড়ছে, আমাদের পৃথিবীর মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের শরীরের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের শরীরের মধ্য দিয়ে লক্ষ লক্ষ নিউট্রিনো পাস করে যায়। তাহলে এবার বক্তব্য বিষয়টা হচ্ছে, এগুলো যখন আছে আমরা এদের খুঁজে পাচ্ছি না কেন? তার মূল কারণ হচ্ছে যে আমরা একটা জিনিসকে যখন খুঁজে পাই, তার মানে হচ্ছে যে একে কারোর সঙ্গে সংঘর্ষ করতে হবে, কারোর সঙ্গে কলিশন করতে হবে, তারপর আমরা সেইখান থেকে খুঁজে পাবো। এবার এই নিউট্রিনোগুলো সাধারণত একসময় বলা হতো এদের ভরবিহীন, যেমনভাবে ফোটন লাইট যেভাবে চলে যাচ্ছে, আলোর কোনো ভর নেই, ঠিক একইভাবে বলা হতো ভরবিহীন। বর্তমান দিনে এদের নিউট্রিনোর অন্তত 2 রকমের নিউট্রিনোর আমরা কিছু ভর আছে খুঁজে পেয়েছি, কিন্তু ভর খুব কম। তো এরা যেটা করে, এরা আমাদের শরীরের মধ্য দিয়ে কারোর সাথে কোনো রকম ইন্টারাক্ট বা সংঘর্ষ না করে পেরিয়ে চলে যায়। ফলে এদেরকে খুঁজে বের করাটা আমাদের পক্ষে অনেক বেশি চ্যালেঞ্জিং হয়। সেই জন্য আমরা একটি খনির মধ্যে গিয়ে বা অন্য কোথাও গিয়ে যেটা করি, আমরা ডিটেক্টর, আমরা এই ডিটেক্টর তৈরি করি, যে ডিটেক্টর দিয়ে আমরা ওই যারা খুব কম কলিশন বা সংঘর্ষ করছে তাদেরকেও কোনোভাবে ক্যাপচার করে, তাদের কলিশন এর থ্রু দিয়ে বা অন্য কোনোভাবে ক্যাপচার করে তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এর বাইরে আমরা যেটা করি, এখনকার দিনে বর্তমানে মহাবিশ্বের এই যে বললাম আমরা ডার্ক ম্যাটার আছে, ডার্ক এনার্জি আছে, এদের প্রত্যেকের সঙ্গে নিউট্রিনো ইন্টারঅ্যাক্ট করতে পারে। যদি ওই একইভাবে সংঘর্ষ শুধুমাত্র যে আমাদের সঙ্গে করবে না, তো মহাবিশ্বের যা কিছু বস্তু আছে তাদের সবার সঙ্গে করবে। তাই যদি করে, তাহলে সেগুলোর আমরা সম্ভাব্য
তথ্য খোঁজার চেষ্টা করি বিভিন্ন রকম টেলিস্কোপ থেকে। তো ফলে শুধুমাত্র আমরা যে ডিরেক্টলি নিউট্রিনো খোঁজার জন্য আমরা খনির গভীরে যাচ্ছি বা অন্য কোথাও যাচ্ছি, এটা যেমন একটা দিক, এটাকে বলে পার্টিকেল ফিজিক্সের দিক, ঠিক একইভাবে অ্যাস্ট্রো পার্টিকেল বা কসমো পার্টিকেলের দিক হচ্ছে আমরা বিভিন্ন টেলিস্কোপ থেকে আমরা নিউট্রিনো থাকলে, নিউট্রিনো যে আছে তারা কিভাবে সম্ভাব্য প্রভাব ফেলতে পারে সেই প্রভাবগুলো আমরা খোঁজার চেষ্টা করি, এবং সেই প্রভাব খোঁজা আমরা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করছি, খুঁজে পাচ্ছি বিভিন্নভাবে, এবং সেখান থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়ে যাচ্ছি, যেটা আমাদের মহাবিশ্ব কিভাবে ধীরে ধীরে ডেভেলপ করছে, আমাদের এই যে বলছি আমরা চারপাশে আমাদের যে নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, এরা কিভাবে সময়ের সাথে ইভলভ করছে, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু নিউট্রিনোর প্রভাব আছে। সেই প্রভাব আমাদের সময়ের সাথে সাথে উন্নততর টেলিস্কোপ যেহেতু তৈরি হচ্ছে, আগে আমরা এই প্রভাবগুলো দেখতে পারতাম না, টেলিস্কোপ এত উন্নত ছিল না। এখন আমাদের টেলিস্কোপ অনেক উন্নত হচ্ছে, আগামী প্রজন্মে আরও বেশি উন্নত হবে। তো আমরা এই প্রভাবগুলো অনেকগুলো খুঁজে পেয়েছি, এবং বর্তমান দিনে আমরা যে ফোরকাস্ট করি, মানে কি কি প্রভাব আসতে পারে বলে যে ভাবনা চিন্তা করি, সেই প্রভাবগুলো আমরা আশা করছি আগামী 5, 6, 10 বছরের মধ্যে নতুন টেলিস্কোপের থ্রু দিয়ে যেমন খুঁজে পাবো, তেমনি ল্যাবরেটরিতে আমরা পার্টিকেল অ্যাক্সিলারেটর বা পার্টিকেল কোলাইডারের থ্রু দিয়েও আমরা খুঁজে পাবো। নিউট্রিনোর কথা যখন বলছিলেন তখন মন চলে যাচ্ছিল ইতিহাসের পাতায়, যে আমাদের যে তেজস্ক্রিয় বিকিরণ, সেইখান থেকে আমরা জানতে পেরেছিলাম নিউট্রিনোর অস্তিত্ব। প্রথমে অনুমান, তারপরে সেটা পরীক্ষা করে সত্যে পৌঁছনো। আবার দেখুন, এই নিউট্রিনো প্রায় ভরবিহীন আপনি উল্লেখ করলেন, সেটা যেমন একটা দিক, আরেকটা জিনিস রয়েছে যেটাকে ওই ধরতে গেলেই পিছলে বেরিয়ে যায় আর কি, এইরকম ব্যাপার, চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়ের মতো। সেটা হচ্ছে নামেই পরিচয়, ডার্ক ম্যাটার। এখন এ তো বুঝলাম যে ডার্ক ম্যাটার একটা আছে, এবং সেটাই বেশিরভাগ, ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি মিলিয়ে, এবং বিজ্ঞানীরা এটাও বলেন যে সেটাই নাকি এই মহাবিশ্বের দ্রুত প্রসারণের জন্য দায়ী। কিন্তু আমাদের প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছেন কি করে ডার্ক ম্যাটার? এতই যদি ধরতে গেলে পাওয়া না যায়, অবশেষে কিভাবে ধরছেন? এবং আপনারও যেহেতু কাজের ব্যাপার এটা দেখলাম, সেই হেতু। বেশ, ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, আমি প্রথমে বলি এই দুটোর মধ্যে সামান্য তফাৎ আছে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি সব মিলিয়ে আমাদের মহাবিশ্বের, আমাদের বিজ্ঞানীদের যে গবেষণা, সেই গবেষণা থেকে বেরিয়ে এসেছে মহাবিশ্বের সমস্ত ভরের 95 থেকে 96% হচ্ছে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। কাজেই আমরা যা কিছু জিনিস দেখছি খালি চোখে বা টেলিস্কোপে, যত রকমের গ্যালাক্সি, ক্লাস্টার যা কিছু দেখছি, এটা 4 থেকে 5% মাত্র। এবার ডার্ক ম্যাটার থাকে 25 থেকে 26%, ডার্ক এনার্জি থাকে 70%। এ দুটোর মধ্যে মূল তফাৎ কি না, আমাদের মহাবিশ্বের এই যে সম্প্রসারণ ঘটছে, সম্প্রসারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। আমরা সম্প্রসারণের যে বেগ, সেই বেগটা মাপতে পারি। তো বর্তমান দিনে সম্প্রসারণের বেগ মেপে আমরা দেখেছি, আমরা বিভিন্ন রকমের টেলিস্কোপ থেকে, বিভিন্ন রকম ডেটা থেকে, আমি এগুলোর বিশদ বিবরণে যাচ্ছি না, আমি দু একটা নাম শুধু বলছি। যেমন একটা হচ্ছে টাইপ 1 সুপারনোভা, নেক্সট হচ্ছে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড থেকে পাচ্ছি, লার্জ স্কেল স্ট্রাকচার ডেটা থেকে পাচ্ছি। এগুলো থেকে আমরা যেটা পেয়েছি যে মহাবিশ্ব বর্তমান দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো এই লাফিয়ে লাফিয়ে বাড়ার জন্য যে বিশেষ জিনিসটি রেসপন্সিবল, তার নাম হচ্ছে ডার্ক এনার্জি। আর এই যে বললাম মহাবিশ্বে যে গ্যালাক্সি, ক্লাস্টার, স্টার্স যা কিছু আছে, এইগুলো মহাবিশ্ব শুরু হয়েছিল আজ থেকে 1380 কোটি বছর আগে। তখন থেকে মহাবিশ্ব ধীরে ধীরে আজকের দিনে এসে পৌঁছেছে। তো এই যে পৌঁছানোর জন্য যে মূলত দায়ী, তার নাম হচ্ছে ডার্ক ম্যাটার। এই ডার্ক ম্যাটার যেটা করেছে সেটা হচ্ছে এইগুলো আমরা জানি মহাকর্ষ বল হচ্ছে একে অন্যের কাছাকাছি টানে। এই কাছাকাছি টানার ব্যাপারটা অনেক সহজে ঘটিয়েছে, এবং সহজে ঘটিয়ে আমাদের গ্যালাক্সি ক্লাস্টারগুলো অনেক সহজে ফর্ম করতে পেরেছে। এবার এই দুটোকে যে কথা আমাদের হলো, যে এই দুটোকে আমরা পাচ্ছি কোথা থেকে? এদের কাউকে আমরা ডাইরেক্টলি দেখতে পাই না বা ডাইরেক্টলি শুনতে পাই না, কিন্তু এদের ইনডাইরেক্ট এভিডেন্স আমরা বহু কিছু পাই। যে টেলিস্কোপগুলো আমরা বললাম, এই টেলিস্কোপগুলো থেকে কোনো না কোনোভাবে আমরা ইনডাইরেক্ট এভিডেন্স পাই। এর বাইরেও আছে আমাদের যে গ্যালাক্সি, আমাদের নিজেদের যে গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম আরও অন্যান্য অনেক গ্যালাক্সি আছে, সেগুলোকে বলে স্পাইরাল গ্যালাক্সি। তো এই স্পাইরাল গ্যালাক্সির যে গঠন, সেই গঠন থেকে আমরা বলতে পারি গ্যালাক্সি ক্লাস্টার, তাদের যে টোটাল যে মাস, সেই মাস থেকে আমরা বলতে পারি। আমরা বুলেট ক্লাস্টার, দুটো গ্যালাক্সি ক্লাস্টার, ভেবে দেখুন, গ্যালাক্সির কথা বলছি এখন, গ্যালাক্সি ক্লাস্টার মিলিয়নস অফ গ্যালাক্সি দিয়ে তৈরি, তারা একে অন্যে যখন ধাক্কা মারে, সেখান থেকে আমরা বলতে পারি। তো এই সবগুলোই আমরা ইনডিরেক্ট যে তথ্য পাই, সেই তথ্য থেকে আমরা বলতে পারি যে আমাদের যে ক্যালকুলেশন, আমরা যে তথ্য পাই, সেই তথ্যকে আমরা কম্পিউটারে ফেলি, তারপর আমরা বিশ্লেষণ করি এবং প্রোগ্রামিং করে আমাদের যে ক্যালকুলেশন, সেখান থেকে বলতে পারি যে এই প্রত্যেকটা জায়গায় আর্লিয়েস্ট পসিবল যে
ইনফরমেশন আমি বলেছি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অবজারভেশন। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড অবজারভেশন থেকেও আমরা পাই, প্রতিটা জায়গা থেকে মিলিয়ে আমরা একসাথে মিলে বলি আমাদের মহাবিশ্বে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আছে, এবং সেটাই বেসিক্যালি 95 to 96%। এদেরকে ডিরেক্টলি এখনও দেখা যায়নি, তার কারণটা ওটাই, যে কারণটা আমি নিউট্রিনোর ক্ষেত্রে বললাম একই কারণ সত্যি। আমাদের যে ভিজিবল ম্যাটার, আমরা যে সাধারণ যা কিছু ম্যাটার দেখতে পাই গ্যালাক্সি ক্লাস্টার, এদের সাথে সংঘর্ষটা অনেক কম করে। সংঘর্ষ যেহেতু কম করে সেই জন্য আমরা ডাইরেক্টলি দেখতে পাই না, কিন্তু আমরা এক্সপেক্ট করছি আমাদের ডাইরেক্টলি দেখার যে তথ্য সেটা হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রু দিয়ে দেখি সমস্ত টেলিস্কোপ, কিন্তু আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভসের নাম জানি। এবং এখনকার দিনে নতুন একটা অ্যাস্ট্রোফিজিক্স খুলছে, নতুন, এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভস অ্যাস্ট্রোনমি বা গ্র্যাভিটেশনাল ওয়েভস অ্যাস্ট্রোফিজিক্স। তো আমরা এখানে যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার বাইরে আমরা গ্র্যাভিটেশনাল ওয়েভস দিয়েও কিন্তু এদের খোঁজার চেষ্টা করব। যদি সংঘর্ষ ঘটায় তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই একমাত্র উপায় যেখানে খোঁজার, কিন্তু যদি সংঘর্ষ না ঘটায় তখন গ্র্যাভিটেশনাল ওয়েভস দিয়েও কিন্তু আমরা এদেরকে খোঁজার চেষ্টা করব। তো আমাদের বর্তমান দিনে গ্র্যাভিটেশনাল ওয়েভস যা আছে, লাইগোর নাম আমরা জানি, অদূর ভবিষ্যতে আমাদের বেশ কিছু নতুন গ্র্যাভিটেশনাল ওয়েভস টেলিস্কোপস আসছে, যেমন লিজা আছে, আইনস্টাইন টেলিস্কোপ আছে। তো এইগুলো থেকে আমরা আশা রাখছি যে ভবিষ্যতে ডার্ক ম্যাটারকে আমরা কোনো না কোনোভাবে গ্র্যাভিটেশনাল ওয়েভসের থ্রু দিয়ে আমরা ডিরেক্টলি খুঁজে পেতে পারবো। দুটো জানলাম, নিউট্রিনো সম্পর্কে জানলাম, ডার্ক ম্যাটার সম্পর্কে জানলাম, আর আপনার গবেষণাতে দুটোর মধ্যে সম্পর্কও আছে। একটু যদি ছোট্ট করে সহজ করে একটু বলে দেন সেটা। আচ্ছা, আমার গবেষণায় মূলত যেটা আছে, এগুলো তো বহুদিন ধরে গবেষণা হচ্ছে, এটা অনেক বহু বিজ্ঞানী সারা পৃথিবী জুড়ে এরা ডার্ক ম্যাটার নিয়ে বহুদূর কাজ করেছেন, নিউট্রিনো নিয়ে অনেক কিছু কাজ করেছেন। আমার কাজটা একটা পোর্শন, আমার বিভিন্ন কাজের মধ্যে একটা পোর্শন হচ্ছে আমি এদের একটা ওভারল্যাপিং রিজিয়নে কাজ করি। আমি বললাম যে এরা দুজনেই কিন্তু সাধারণ যে দৃশ্যমান বস্তু আমরা যা কিছু দেখতে পাই তাদের সঙ্গে সংঘর্ষ কম ঘটায়, কিন্তু এরা দুজনে একে অন্যের সঙ্গে সংঘর্ষ করতে পারে। তো আমার কাজের একটা অংশ হচ্ছে এরা দুজনে যদি একে অন্যের সঙ্গে সংঘর্ষ করে তাহলে সেই সংঘর্ষের প্রভাব কি হতে পারে আমাদের বিভিন্ন টেলিস্কোপে, সেই প্রভাব খুঁজে বের করা, বর্তমান দিনে সেরকম কোনো প্রভাব আছে কিনা দেখা, এবং ভবিষ্যৎ যে টেলিস্কোপগুলো আছে সেখানে কোনো রকম যদি প্রভাব থাকে সেইগুলো খুঁজে বের করার চেষ্টা করা। এবং আমি একটু আগে স্কোয়ার কিলোমিটার অ্যারে টেলিস্কোপের কথা বলেছি, আমার কাজের একটা বড় অংশ হচ্ছে স্কোয়ার কিলোমিটার অ্যারে টেলিস্কোপে এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্কে লো, একটা হচ্ছে স্কে মিড। এই দুটো জায়গাতে দুটো আলাদা রকমের ফিজিক্স খোঁজার চেষ্টা হয়। দুটো জায়গাতে এই ডার্ক ম্যাটার এবং নিউট্রিনো তাদের মধ্যে যদি কোনো রকম ইন্টারাকশন হয় তাতে সম্ভাব্য প্রভাব কি কি থাকতে পারে সেই সম্ভাব্য প্রভাব আমরা ফোরকাস্ট করি, আবার কম্পিউটার প্রোগ্রামিং করে ফোরকাস্ট করি। এবং স্কোয়ার কিলোমিটার অ্যারের যে যন্ত্র অলরেডি বলেছি যে যন্ত্র ডেভেলপ করছে এবং আমাদের সাথে এক্সচেঞ্জ হচ্ছে, তারা সেভাবে ওইগুলো ডেভেলপ করছেন যাতে আগামী অদূর ভবিষ্যতে আগামী 4-5 বছরের মধ্যেই যদি কিছু থেকে থাকে সেটাও খুঁজে পাওয়া যাবে, যদি না থেকে থাকে সেটাও কনফার্ম করা যাবে। তো আমার কাজের একটা অংশ এই পোর্শনটা, এর বাইরে আরও অন্যান্য বিভিন্ন রকম কাজ কারবারও আমি করার চেষ্টা করি। শ্রোতা বন্ধুরা, এটা তো সত্যি যে সময়ের একটা সীমিত পরিসরে এতগুলো দিক, এমনকি নির্দিষ্টভাবে অধ্যাপক পালের গবেষণার দিকগুলো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু এটাও তো ঠিক যে আমাদের একটা জানার আগ্রহ আছে, অন্তত উকি দেওয়ার একটা সুযোগ আমরা চাই। তো আজকের সাক্ষাৎকার সেরকমই একটা উকি দেওয়ার সুযোগ তৈরি করলো, এবং অধ্যাপক পাল নিজেও যেহেতু সুন্দর লেখেন এবং বলেন, আমাদের কাজটা সহজ হয়ে গেল, খুব বেশি প্রশ্ন না করেই অনেকটা জানা গেল। তো এরকম আমরা নিশ্চয়ই ভেবে নিতে পারি যে এই অনুষ্ঠানের পরে আপনাদের প্রতিক্রিয়া জেনে উনি আবারও আসবেন আমাদের অনুষ্ঠানে এবং এ সম্পর্কে আরও অন্যান্য যেসব দিক আছে সেগুলো নিয়ে আমাদের আলোকিত করবেন। আজকে এই সাক্ষাৎকার দেওয়ার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। এই সঙ্গেই শেষ করছি আজকের অন্বেষা। অন্বেষা শেষ করার আগে আরেকবার মনে করিয়ে দিই, প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আপনারা শুনছেন ধারাবাহিক আসুক দুর্যোগ প্রস্তুত আমরা। অনুষ্ঠান শুনে জানাতে ভুলবেন না কেমন লাগছে। আমরা আবার কথা বলবো আগামী অন্বেষায়। নমস্কার। এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ড মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।